দুই বিশ্বযুদ্ধে পৃথিবীব্যাপী মারা গিয়েছিল বহু মানুষ। শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, যুদ্ধের কারণে হওয়া দুর্ভিক্ষের কারণেও। অথচ দেখা যায় গত শতাব্দীতে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ। কারণ কারণ পৃথিবীর খাদ্য সমস্যার স্থায়ী সমাধান করেছিলেন এক বিজ্ঞানী। অথচ এই বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির ঘোষণা হতেই বিশ্বময় বিজ্ঞানীরা বিরোধিতা করেছিলেন। এমনকি অনেকেই নোবেল দানের অনুষ্ঠানটিও বয়কট করেছিলেন। কে এই বিজ্ঞানী? কি এমন করেছিলেন যার কারণে তিনি এই প্রবল বিরোধিতার মুখে পড়েছিলেন? জানবো আজকে এই পর্বে। আপনারা শুনছেন ক্লক টাওয়ার, পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি আমরা প্রত্যেক সপ্তাহে। অর্থাৎ গল্প হলেও সত্যি। আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পিছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক অনেক মানুষের কাছে। তাই লাইক করে সঙ্গে থাকুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি। জার্মান বিজ্ঞানী ফ্রিটজ হাভার 1918 সালে রসায়নবিদ্যায় নোবেল জেতেন। তাঁর নোবেল প্রাইজ প্রাপ্তির পেছনের আবিষ্কারটিকে যদি মূল্যায়ন করতে হয়, তাহলে দেখা যাবে তাঁর আবিষ্কার পৃথিবীর খাদ্য সমস্যার সমাধান করেছে। বর্তমানে পৃথিবীব্যাপী যে বিপুল জনসংখ্যা, তাদের খাদ্যের নিয়মিত যোগানের পেছনেও হাভারের আবিষ্কার। অথচ যখন এই হাভারের মূল নোবেল প্রাইজ প্রদানের অনুষ্ঠানটি হয়, তখন বয়কট করেছিলেন বেশ কিছু বিজ্ঞানী। কিন্তু কেন? একটু আগে থেকে শুরু করা যাক। ফ্রিটজ জন্মেছিলেন 9 ডিসেম্বর 1868 সালে প্রুসিয়ায়। তাঁর জন্ম হয়েছিল এক ইহুদি পরিবারে। ইহুদি পরিবারের হয়েও প্রুসিয়ায় হাভার পরিবারের সামাজিক প্রতিপত্তি ছিল যথেষ্ট ভালো। ফ্রিটজের বাবা ছিলেন নামকরা ব্যবসায়ী। ফ্রিটজের মা মারা যান ছোট বয়সে। তাঁর বাবার দ্বিতীয় বিবাহের পরে তাঁর ও বাবার দূরত্ব বাড়তে থাকে। ফ্রিটজের জন্মের সময় থেকেই জার্মান ও ইহুদিদের মধ্যে বিভাজন রেখা প্রকট হচ্ছিল। হাভার পরিবার ইহুদিদের সমর্থন করলেও ফ্রিটজ ব্যক্তিগতভাবে অনেক বেশি জার্মান মনোভাবাপন্ন ছিলেন। একসময় রসায়নে পিএইচডি করে পারিবারিক কেমিক্যাল ব্যবসায় যোগ দেন। ততদিনে বাবার সঙ্গে সম্পর্ক তাঁর আরও খারাপ হয়েছে। বাবার সঙ্গে ব্যবসায় মতবিরোধের কারণে তিনি স্বাধীনভাবে কাজের চেষ্টা শুরু করেন। তিনি তাঁর যুগান্তকারী আবিষ্কারের দিকে নিজের অজান্তেই এক ধাপ এগিয়ে যান। আমাদের দেহে চতুর্থ যে মৌল বেশি থাকে তা হল নাইট্রোজেন। আমাদের দেহের অ্যামিনো অ্যাসিড, ডিএনএ এসবের মূল উপাদানই হল নাইট্রোজেন। আমরা এই নাইট্রোজেন কোথা থেকে পাই? মূলত উদ্ভিদ থেকে। সরাসরি শাক সবজি খাওয়ার মাধ্যমে বা তৃণভোজী প্রাণীদের মাংস ভক্ষণের মাধ্যমে। মানে দেখতে গেলে অন্য প্রাণীরাও নাইট্রোজেন পায় সেই উদ্ভিদ থেকেই। উদ্ভিদ পায় কোথা থেকে? মাটি থেকে। কিন্তু সমস্যা হচ্ছে, দীর্ঘদিন একই জমিতে চাষের ফলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমতে থাকে। ফলে ফসলের মান খারাপ হতে শুরু করে। খুব তাড়াতাড়ি সেসব কীটপতঙ্গ আক্রমণ করে। আর দিন দিন সেই একই জমিতে চাষের ফলে শস্যের পরিমাণ কমতে থাকে। বিজ্ঞানীরা অনেক আগে থেকেই কৃত্রিম সার বা নাইট্রোজেন মাটিতে সংযোগের মাধ্যমে যে ফলন বাড়ানো যায় তা বুঝতে পেরেছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে, স্বাভাবিকভাবে প্রকৃতিতে বা বায়ুতে নাইট্রোজেন যথেষ্ট পরিমাণে থাকলেও তা প্রায় নিষ্ক্রিয়ভাবেই থাকে। ফলে তা অন্য কোনো মৌলের সঙ্গে সহজে বিক্রিয়া করে কোনো যৌগ গঠন স্বাভাবিক পদ্ধতিতে সহজ নয়। কেন সহজ নয়? বিজ্ঞানের ছাত্র যারা, তারা হয়তো দ্বাদশ শ্রেণীর রসায়ন বই খুললে মনে করতে পারবেন। তবে বাকিদের জন্য একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক আপনি আর আপনার বন্ধু সন্ধ্যের পরেও বাড়ি ফিরছেন না। এবার দুই বাড়ির লোক গিয়ে দেখল আপনারা একজন আরেকজনের হাত ধরে খেলছেন। দুই বাড়ির লোক দুজনকে টানা হেঁচড়া করে বাড়ি নিয়ে এলো। এবার হয়তো আরেক দিন গিয়ে তারা দেখল আপনারা দুজনে দুই হাত ধরে খেলছেন। এবারেও টানা হেঁচড়া করেই ছাড়াতে হলো। তবে এবারে কিন্তু তাদের আরও বেশি টানা হেঁচড়া করতে হলো, কারণ আপনারা দুই হাত দিয়ে একে অন্যকে ধরে রেখেছেন। রসায়নের ভাষায়
মোটামুটি ধরে নিন এগুলোকেই বলে ইলেকট্রন বন্ড, যা এক পরমাণুর সঙ্গে অন্য পরমাণুকে ধরে রাখে। বাতাসে নাইট্রোজেনের প্রত্যেকটি যে অণু উপস্থিত থাকে তা দুটি পরমাণু দিয়ে গঠিত। এই দুটি পরমাণুর মধ্যে 3টে ইলেকট্রন বন্ড থাকে, ফলে স্বাভাবিক পরিস্থিতিতে অল্প টানা হেঁচড়া করে তাদের আলাদা করা যায় না। এই টানা হেঁচড়া করে আলাদা করাতে যে শক্তি লাগে তাকে ইলেকট্রন ভোল্ট ধরে নেওয়া যেতে পারে। অক্সিজেনের দুটো পরমাণুকে আলাদা করতে যতটা ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে, নাইট্রোজেনকে তার প্রায় দ্বিগুণ শক্তি দিতে লাগে। 19 শতকের প্রথম থেকেই অনেক বিজ্ঞানী ল্যাবে অ্যামোনিয়া তৈরির চেষ্টা করে যাচ্ছিলেন, যাতে মাটিতে কৃত্রিমভাবে নাইট্রোজেনের পরিমাণ বাড়ানো যায়। কিন্তু দুটি নাইট্রোজেন পরমাণু এতটাই ভালো বন্ধু যে তারা হাইড্রোজেনের সঙ্গে কোনো বিক্রিয়াই করছিল না। পরবর্তী 100 বছরে বিভিন্ন বিজ্ঞানী এই পরীক্ষাটি করেছেন। কখনো কেউ তাপ প্রয়োগ করেছেন, কেউ বা ফ্লাস্কে নাইট্রোজেন আর হাইড্রোজেন ভরে সমুদ্রের নিচে নামিয়ে দিয়েছেন সেগুলোর উপর চাপ সৃষ্টির জন্য। 20 শতকের শুরুর দিকে যখন খাদ্য সমস্যা বেড়ে গিয়েছে, তখন অনেক বিজ্ঞানী এই সমস্যার সমাধান করার চেষ্টা করেছিলেন। ফ্রিটজ হাভারও তাঁদেরই একজন। তিনি এই বিক্রিয়াটি প্রচুর তাপ ও চাপে করার সিদ্ধান্ত নেন। সেই সময় এত বিপুল পরিমাণ তাপ গ্রহণ করার মতো যন্ত্রপাতিও ছিল না। ফলে দেখতে গেলে ফ্রিটজ নিজের ল্যাবেই সেই যন্ত্র বানালেন, যাতে এই বিক্রিয়াটি উচ্চ চাপে ও উচ্চ তাপে করা যায়। একই সঙ্গে তিনি অনুমান করেছিলেন হয়তো কোনো অনুঘটকের উপস্থিতিতে এই বিক্রিয়া দ্রুত হবে। তাই এই বিক্রিয়ার অনুঘটক হিসেবে তিনি অসমিয়াম ব্যবহার করেছিলেন। সেই সময় তিনি একটি বাল্ব কোম্পানিতে কাজ করতেন, যারা বাল্ব ব্যবহারের কাজে অসমিয়াম ব্যবহার করছিল। তাই দেখতে গেলে তখনও অবধি বিরল এই এলিমেন্টটির খোঁজ পাওয়া ফ্রিটজের কাছে অন্তত বেশ কিছুটা ভাগ্যের দানও বলা যেতে পারে। 1909 সালে 200 অ্যাটমসফিয়ার চাপে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে খুব অল্প পরিমাণ অ্যামোনিয়া তৈরি করল। আর সেই সঙ্গেই প্রায় শতাধিক বছরের বেশি সময় ধরে চলে আসা সমস্যার সমাধান হল। পরবর্তী 1 বছরে জার্মানির একটি সার কোম্পানির সাহায্যে এই পদ্ধতিকে বাণিজ্যিক রূপ দিয়ে ফ্রিটজ ফুলে ফেঁপে উঠতে থাকেন। আগামী 5 বছরে দেখা গেল জমির ফলন 4 গুণ করা সম্ভব হয়েছে। রাতারাতি ফ্রিটজ জার্মানি তথা সারা বিশ্বের কাছে নায়ক হয়ে উঠলেন। সেই সময়ের বিখ্যাত বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক, ম্যাক্স বোর্ন, আইনস্টাইন প্রমুখ বিজ্ঞানীদের সঙ্গে একই সারিতেই এসে বসলেন। সারা বিশ্বে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ল। তাকে নিয়ে লেখালেখি শুরু হলো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হলো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। যুদ্ধ শুরু হওয়ার বছর খানেকের মধ্যেই জার্মানির অস্ত্রাভাব দেখা দিল, আর ফ্রিটজ সমস্যার সমাধানে এগিয়ে এলেন। রাতারাতি সার কারখানাগুলিতে অ্যামোনিয়াকে ব্যবহার করে তা থেকে বিস্ফোরক ট্রাইনাইট্রোটলুইন বা টিএনটি বানিয়ে দিলেন। ফলস্বরূপ জার্মানি যুদ্ধক্ষেত্রে ঘুরে দাঁড়ালো। কিন্তু এখানেই শেষ নয়, তিনি আরও এমন কিছু রাসায়নিক অস্ত্রের খোঁজ চালাচ্ছিলেন যাতে শত্রুপক্ষকে তাদের অজ্ঞাতসারেই হত্যা করে ফেলা যায়। অনেক জার্মান বিজ্ঞানী সে সময় বিষাক্ত গ্যাস আবিষ্কারের চেষ্টায় বিভিন্ন পরীক্ষা করে যাচ্ছিলেন। বস্তুত রসায়নে অসাধারণ মেধা থাকা ফ্রিটজ বুঝেছিলেন গ্যাস শুধু বিষাক্ত হলেই হবে না, বরং তা বাতাসের থেকে ভারী হওয়া প্রয়োজন, তাহলেই তো মাটির কাছাকাছি থাকবে। একই সঙ্গে বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির সেনা মাটিতে ট্রেঞ্চ কেটে থাকছিল, তাই বায়ুর থেকে ভারী গ্যাস হলে তা সহজেই ট্রেঞ্চের মধ্যে গিয়ে জমা হবে। এই খোঁজ চালাতে চালাতেই তিনি খোঁজ পেলেন ক্লোরিন গ্যাসের, যা বাতাসের তুলনায় 2.5 গুণ ভারী। 1915 সালের 22শে এপ্রিল বাতাসের গতি বুঝে জার্মান সেনা 5000 ক্লোরিন গ্যাসের সিলিন্ডার খুলে দিল। সেই গ্যাস হাওয়ার সঙ্গে গিয়ে মিত্রশক্তির ট্রেঞ্চে গিয়ে জমা হলো। সেনারা সেই গ্যাস প্রশ্বাসের সঙ্গে গ্রহণ করতেই তা ফুসফুসের মিউকাসে এমনই বিষক্রিয়া ঘটায় যে ফুসফুস তার স্বাভাবিক ক্রিয়া বন্ধ করে দেয়। ফলে শ্বাসকষ্টে প্রচুর সেনা একেবারে মারা যায়। আর ঠিক এই কারণেই ফ্রিটজ হাভারকে রাসায়নিক যুদ্ধের প্রবাদ পুরুষ বা জনক বলা হয়। ফলে স্বাভাবিক কারণেই যখন তার নোবেল ঘোষণা হলো, পৃথিবীর বহু বিজ্ঞানী সেই সভা বয়কট করেন।
ফ্রিটজ হাওয়া ভালো লোক ছিলেন নাকি খারাপ লোক তা বলা বেশ কঠিন, কারণ তিনি একদিকে যেমন পৃথিবীর খাদ্য সমস্যার স্থায়ী সমাধান করেছিলেন, অন্যদিকে হাজার হাজার মানুষের মৃত্যুবান তৈরি করেছিলেন। দেখতে গেলে তিনি পৃথিবীর মানুষের জন্য কাজ করেছিলেন, কিন্তু যখন তার দেশ সবথেকে খারাপ পরিস্থিতিতে, তখন তিনি দেশের পাশেই দাঁড়ানো মনস্থির করেন। এই ব্যাপারে তার নিজের বক্তব্য এরূপ: During peace time, a scientist belongs to the world, but during war time, he belongs to his country. কেমন লাগলো আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ, স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইন শঙ্খ, কভার ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে। সঠিক সময় নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।